তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সেক্টর 36 মুভিটি নিয়ে। এটি 2006 সালে ভারতের নয়ডা শহরের সিরিয়াল খুনের উপর ভিত্তি করে তৈরি। তাহলে সময় নষ্ট না করে মুভির গল্পে যাওয়া যাক। সিনেমার গল্প শুরু হয় প্রেম নামের একটি ছেলেকে নিয়ে, যে টিভিতে কে হবে কোটিপতি শো দেখছিল এবং তার সব প্রশ্নের উত্তর জানা থাকে। প্রেমের একটি স্ত্রী এবং একটি মেয়ে আছে যারা গ্রামে থাকে। প্রেম একটি বাড়ির দেখাশোনা করে এবং সেখানে বেশ ভালোই সময় কাটায়, কারণ বাড়ির মালিক সেখানে থাকে না। একদিন প্রেম একটি বড় ছুরি নিয়ে বাথরুমে যায়, যেখানে একটি শিশুর মৃতদেহ পড়েছিল। সে ওই শিশুর দেহ টুকরো টুকরো করে ফেলে। এরপর আমরা ইন্সপেক্টর রামচন্দ্র পাণ্ডেকে দেখতে পাই, যে খুব বেশি সাহসী, সৎ এবং ইউনিফর্মের প্রতি বিশ্বস্ত নয়, বরং সিস্টেমের মতো চলা পছন্দ করে। একদিন একজন ব্যক্তি তার মেয়ের গুম হয়ে যাওয়ার রিপোর্ট লিখাতে আসে, কিন্তু পাণ্ডে লেখার জন্য অস্বীকৃতি জানায় এবং বলে যে, যেখানে তুমি থাকো সেখানে তো সবসময় শিশু গায়েব হয়। চিন্তা করো না, তোমার মেয়ে ফিরে আসবে। তখন সেই ব্যক্তি স্টেশনে পোস্টার লাগাতে যায় এবং দেখতে পায় যে সেখানে অনেক মিসিং পোস্টার লাগানো আছে, অর্থাৎ এটা প্রথম কেস নয় এবং পুলিশের অবহেলা স্পষ্ট। এটি সেই মেয়েটি ছিল যাকে টুকরো টুকরো করেছে প্রেম। এখন আমরা দেখি শিশুরা ক্রিকেট খেলছে এবং হঠাৎ বলটি নর্দমায় পড়ে যায়। আলী নামের একটি ছেলে বলটি বের করতে যায় এবং বলটি পায়, কিন্তু তার সাথে একটি হাতের কঙ্কালও পায়। এরপর পুলিশ আসে তদন্ত করতে। এটি ছিল সেক্টর 36। পুলিশ মনে করে এটি একটি বানরের হাত এবং বিশ্বাসটিকে গুরুত্ব সহকারে না নিয়ে ঘটনাটি সেখানেই চাপা দেয়। আমরা দেখি প্রেম সবকিছু দেখছে। বাড়িটি নর্দমার ঠিক পাশে ছিল। আমরা দেখি রাতে আলী কোথাও যাচ্ছিল, তখন প্রেম তাকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করে। প্রেম আগে শিশুদের সাথে খারাপ কাজ করে এবং তারপর তাদের টুকরো টুকরো করে ফেলত। প্রেমের কোনো ভয় ছিল না, কারণ সে জানত যে এই শিশুরা খুব গরিব পরিবার থেকে আসে, তাই তাদের কথা কেউ শোনে না। গল্পটি পিছনে যায় এবং আমরা প্রেমের শৈশব দেখি, যেখানে তার কসাই মামা তার সাথে জোর করে। একদিন প্রেম রেগে যায় এবং ছুরি নিয়ে মামাকে হত্যা করে। গল্পটি বর্তমান সময়ে আসে, যেখানে আমরা দেখি প্রেম ফ্রিজ থেকে একটি প্যাকেট বের করে এবং সেটি ছোটে লাল নামের একজনকে দেয়, যে একটি হাসপাতালে কম্পাউন্ডার। প্রেম শিশুদের টুকরো টুকরো করে পলিথিনে ভরে নর্দমায় ফেলে দিত। এখন আমরা মুম্বাইয়ে বাসি নামের একজনকে দেখি, যে তার নাতনিকে বলছে, আসো, আমি তোমার কাপড় বদলে দিই। কিন্তু শিশুটি বলে, না, আমার মা চাই। তার স্ত্রী আসার সাথে সাথেই বাসি ঘাবড়ে যায় এবং একদম স্বাভাবিক আচরণ করতে থাকে। যে বাড়িটির দেখাশোনা প্রেম করত তার মালিক বাসি। তাই সে প্রেমকে ফোন করে বলে, আমি কাল আসছি, চুমকিকে বলো কাল সন্ধ্যায় আসতে। চুমকি একটি মেয়ের নাম ছিল। প্রেম কত শিশুদের সাথে খারাপ কাজ করেছে এবং তারপর তাদের হত্যা করে এখানে ওখানে ফেলে দিয়েছে, তার কোনো হিসাব নেই। কিন্তু তার কোনো চিন্তা ছিল না, বরং সে শান্তিতে থাকত। এখন আমরা দেখি যে দশেরার দিন মেলা চলছে, রামলীলা হচ্ছে, যেখানে ইন্সপেক্টর পাণ্ডে রাবণের চরিত্রে অভিনয় করছেন এবং তার সাথীরা ওখানে আছে। তখন চুমকির বাবা এসে বলেন, আমার মেয়ে হারিয়ে গেছে। তুমি এতদিন ধরে আমার সাথে টালবাহানা করছ। যদি তোমার মেয়ের সাথে এমন কিছু হতো তখন বুঝতে পারতে। এটা শুনে পাণ্ডে রেগে যায় এবং বলে, আমার মেয়ের সম্পর্কে তুমি কিভাবে বললে? আমাদের কি কোনো জীবন নেই? শুধু তোমাদের মতো লোকদের পেছনে লেগে থাকতে হবে। প্রেমও সেখানে উপস্থিত ছিল, রাবণের মুখোশ পরে তার পরবর্তী শিকার খুঁজছিল। প্রেম পাণ্ডের মেয়েকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল, কিন্তু পাণ্ডের নজরে পড়ে যায়। সে তার পেছনে দৌড়ায়, তাই প্রেম মেয়েটিকে ছেড়ে পালিয়ে যায়। ছোটে লালও সেখানে উপস্থিত ছিল, অ্যাম্বুলেন্স নিয়ে প্রেমের জন্যে অপেক্ষা করছিল। কিন্তু প্রেমকে পালাতে দেখে সে না চেনার ভান করে পাণ্ডের সাহায্য করে এবং মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। পাণ্ডে প্রেমের পেছনে ধাওয়া করতে থাকে, পাণ্ডে তাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। এতদিন পাণ্ডে লোকদের মামলা নিয়ে টালবাহানা করত, কিন্তু আজ নিজের মেয়ের সাথে একই ঘটনা ঘটতে দেখে, তখন সে তার দায়িত্বের গুরুত্ব বুঝতে পারে। সে বুঝতে পারে যে সে কতটা ভুল করছিল এবং সেই শিশুদের অভিভাবকদের কষ্টকে বুঝতে পারে। এখন আমরা দেখি একটি খুব ধনী পরিবারের ছেলে, বিবান, যে স্কুলে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনেই কেউ তাকে অপহরণ করে। আমরা দেখি পাণ্ডে নিজেই চুমকির বাবাকে ডেকে তার এফআইআর লিখাচ্ছে। চুমকির বাবা জানায় যে একটি রিকশাওয়ালা চুমকিকে বাড়ি নম্বর B5 এর বাইরে নামিয়ে দিয়েছিল এবং চুমকি সবসময় সেই রিকশা নিত। সব জায়গায় বিবানের অপহরণের আলোচনা চলছিল। পুরো মিডিয়া এবং পুলিশ সেই কেস নিয়ে ব্যস্ত ছিল। চুমকির বাবা নিজের মেয়েকে দিয়ে খারাপ কাজ করাতেন। বাসি পাণ্ডের সিনিয়রকে কল করে এবং তিনি পাণ্ডেকে দ্রুত তার কাছে ডেকে পাঠান।
সিনিয়র অফিসার তাকে বলে, যদি তুমি কেস সমাধান করতে চাও তাহলে বিবানের কেস নে। কোনো নির্দোষকে কেন বিরক্ত করছ? আমি যা বলি তা করলে তুমি অনেক দূর যাবে, না হলে তোমার সমস্যা হবে। এটা নিয়ে ভাবো। জুনিয়র অফিসাররা চুমকির রিকশাওয়ালাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চুমকির ফোন পায়। পাণ্ডে চুমকির কেসের পুরো রিপোর্ট তৈরি করে সিনিয়রকে দেখিয়ে বলে, চুমকি যখনই কোনো গ্রাহকের সাথে দেখা করতে যেত এই রিকশাওয়ালার সাথে যেত। এই রিকশাওয়ালাই চুমকিকে বাসির বাড়ির বাইরে নামিয়ে দিয়েছিল। চুমকির বাবা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেত এবং চুমকি প্রতি রাতের টাকা পেত। চুমকিকে ছেড়ে দেওয়ার পর রিকশাওয়ালা যখন চুমকিকে নিতে যায় তখন দরজা তার চাকর প্রেম খুলে দেয়। চুমকির মোবাইল রিকশাওয়ালাকে দিয়ে বলে, এটাকে কোথাও ফেলে দাও। রিকশাওয়ালা কিছুই করেনি, কিন্তু প্রেম কিছু না কিছু করেছে, তাই তাকে হেফাজতে নিতে হবে এবং তারপর সব সত্য বেরিয়ে আসবে। সিনিয়র বলেন, আমার না করা সত্ত্বেও তুমি এই কেসে বাসিকে নিয়ে এসেছ। তুমি আমার কথা মানতে চাও না, নিজের মতো চলতে চাও। তাই তুমি কিছু সময়ের জন্য সাসপেন্ড থাকবে, সেটাই তোমার জন্য ভালো। এখানে এত শিশু হারিয়ে গেছে, তার সম্পর্কে কারো কোনো চিন্তা নেই, কারো মা বাবার কোনো চিন্তা নেই। কষ্টটা কেউ দেখছে না, কিন্তু একটি ধনী পরিবারের শিশু নিখোঁজ হলে সবাই তার পেছনে লেগে যায় এবং অপহরণকারীদের 2 দিনের মধ্যে খুঁজে বের করে। দেশের আইন এমনভাবে কাজ করছিল যে ন্যায় বিচার সে পায় যার কাছে টাকা থাকে। পাণ্ডে সাসপেন্ড ছিল, কিন্তু সে চুপচাপ বসে থাকার মতো নয়। সে প্রেমের উপর নজর রাখা শুরু করে এবং ছোটে লালকে দেখতে পায়। বাসির পরিবার মুম্বাইতে থাকত, কিন্তু সে এখানে আসত তার লালসা মেটানোর জন্য। তারা যা করত তার ভিডিও বানাত। পাণ্ডে বুঝতে পারে যে অ্যাম্বুলেন্সের লোকটি প্রেমের সাথে জড়িত। সে তার জুনিয়রের সাথে মিলে তাকে ধরে এবং মারধর করার পর সে স্বীকার করে যে সে প্রেমের সাথে জড়িত। অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বিক্রি করে। পাণ্ডের সাসপেনশন সময় শেষ হয়ে যায়, তাই সে আবার যোগদান করতে আসে। আমরা দেখি যে সিনিয়র জহরের পদোন্নতি হয়ে ট্রান্সফার হচ্ছে এবং এখন নতুন সিনিয়র এসেছে। জহর বুঝতে পেরেছিল যে পাণ্ডে কিছু না কিছু করবে, তাই সে তার জুনিয়রকে কল করে বলে, তুমি কি জীবনে এগিয়ে যেতে চাও? অর্থাৎ সে পাণ্ডের জুনিয়রকে তার পাশে টানছিল। এখন আমরা দেখি যে পাণ্ডে যেখানে ছোটে লালকে লুকিয়ে রেখেছিল সেখানে কিছু গুন্ডা আসে এবং তাকে তুলে নিয়ে যায়। সেই গুন্ডারা ছিল বাসির। পাণ্ডে নতুন সিনিয়রকে সবকিছু জানিয়ে ছোটে লালের কাছে নিয়ে আসে, কিন্তু সে তো গায়েব ছিল। পাণ্ডের জুনিয়র এর উপর খুব রাগ হয় এবং বলে যে একটি কাজ দিয়েছিলাম সেটাও তুমি করতে পারোনি। সিনিয়র প্রেমকে হেফাজতে নেওয়ার অনুমতি দেন, তাই পাণ্ডে তাকে দ্রুত ধরে ফেলে। প্রেম একদম চিল মুডে ছিল, কোনো টেনশন নেই, কপালে কোনো ভাঁজ নেই, যেন পুলিশ স্টেশনে নয়, কোনো ক্যাফেতে ডেটে এসেছে। পাণ্ডে আসতেই সে তার পায়ে পড়ে বলে, আমি জানতাম না যে সে আপনার মেয়ে, না হলে আমি কখনোই তাকে উঠাতাম না। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। পরের বার খেয়াল রাখব। কে হতে চায় কোটিপতি অনুষ্ঠান শুরু হবে, সময় হয়ে যাচ্ছে, যা জিজ্ঞাসা করতে চান তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন, না হলে আমার অনুষ্ঠানটি মিস হয়ে যাবে। পাণ্ডে জিজ্ঞাসা করে, তুমি চুমকিকে চেনো? প্রেম বলে, হ্যাঁ চিনি। আমিই তাকে মেরেছি গলা টিপে। পাণ্ডে এবং সিনিয়র অফিসার অবাক হয়ে যায় যে প্রেম কতটা চিল মুডে কথা বলছে। প্রেম বলে, হয়েছিল এমন যে পাপাজি বাড়িতে ছিলেন না। প্রেম বাসিকে পাপাজি বলে ডাকে। পাপাজি বাড়িতে ছিলেন না, তাই আমি কাস্টমারের অজুহাতে তাকে ফোন করি। দেখো, এতদিন ধরে সে নিজেই আমাকে চোখের ইশারায় ইঙ্গিত দিচ্ছিল, তাই আমি তাকে ফোন করি এবং বলি যে কাস্টমার আছে, চলে আসো। সে এসে চা খেল, ড্রিঙ্কস করল, কিন্তু তারপর সে রেগে গেল যে কাস্টমার আছে ঠিক আছে, না হলে আমি চলে যাচ্ছি। সে চলে যেতে লাগল, তাই আমি তার হাত ধরলাম এবং আমার মনের কথা বললাম যে আমি জানি তুমি পাপাজির সাথে রাত কাটাও, কিন্তু আমার কোনো সমস্যা নেই এবং আমি এটাও জানি তুমি আমার সাথে শুতে চাও। যখনই আমি তাকে এটা বললাম সে মুখ খুলে আমার উপর হাসতে লাগল এবং বলল, তুমি একটা ভিখারি ও চাকর, নিজের অবস্থান দেখে কথা বল। আমি তাকে বললাম, ভদ্রভাবে কথা বল, আমি তোমার বাবার চাকর নই। তুমি টাকার জন্য এসব করো, তাই আমি তার মুখে টাকা ছুঁড়ে মারলাম। সে বলল, এতটুকু টাকায় নিজের কাজ করো। তার জানা ছিল না যে আমার মামা আমার সাথে কি করত। তাই রেগে আমি তাকে টুকরো টুকরো করে কুকুরদের খাইয়ে দিয়েছি এবং নিজেও খেয়েছি। যখন আমি আমার মামার কাঁচা লিভার চিবিয়ে খেতে পারি, তখন এই মেয়েটা কি জিনিস? ভালোবাসা মানে এই নয় যে নিজের অপমান সহ্য করব। তাই তাকে মেরে ফেললাম। বাকি পাপাজি তো আছেনই, সব সামলে নেবেন। যখন সে মারা গেল তখনই তো তার সাথে মজা করলাম। তার সাথে যা করতে চেয়েছিলাম তা করার কোনো লাভ হয়নি।
তারপর প্রেম পুরো পদ্ধতিটা বলে যে কিভাবে সে তাকে কেটেছে, পিটিয়েছে, কিভাবে তাকে সরিয়েছে এবং কিভাবে সে এখন পর্যন্ত অন্যদের সরিয়েছে। পাণ্ডে জিজ্ঞাসা করে, তুমি যাদের মেরেছ তাদের অর্গান বের করে বিক্রি করতে? ছোটে লালকে। প্রেম বলে, হ্যাঁ, দেখো, তাদের সাথে জোর করে তাদের মাংস খেয়ে কোনো লাভ নেই, তাই আমি আমার মাথা খাটিয়ে অর্গান বিক্রির ব্যবসা শুরু করলাম। সিনিয়র বলেন, খাওয়ার পর তোমার মানে কি? প্রেম বলে, মামাকে খাওয়ার পর আমার মুখে মানুষের মাংসের স্বাদ বসে গিয়েছিল, তারপর আমার তৃষ্ণা বাড়তে লাগল। আমি নিজেকে অনেক চেষ্টা করে থামিয়েছিলাম, 1-1.5 বছর কিছু খাইনি। কিন্তু এই তৃষ্ণা শান্ত হয়নি, তাই আমি যা চেয়েছিলাম তা করেছি। অন্তত 2224টি শিশুকে আমি মেরেছি, খেয়েছি এবং তাদের অর্গান বিক্রি করেছি। আপনি তাড়াতাড়ি প্রশ্ন করুন, আমার সময় নেই, অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে। পাণ্ডে তাকে চড় মেরে জিজ্ঞাসা করে, তুমি সেই শিশুদের কেন মেরেছ? প্রেম বলে, আপনার মেয়েকে তো কিছু করিনি, তাহলে আপনি কেন চিন্তিত হচ্ছেন? পাণ্ডে বলে, আমার মেয়ে আর সেই শিশুদের মধ্যে কি পার্থক্য? প্রেম বলে, আপনি কিভাবে আপনার মেয়ের সাথে সেই শিশুদের তুলনা করছেন, স্যার? যেসব শিশুদের আপনি বলছেন তাদের কেউ দেখে না, তাদের কোনো জীবন নেই। তারা কিছু করতে পারবে না। তাদের মা বাবা তাদের জন্ম দেয়, আর তারা খাবার খাবে, পান করবে, কারো বাড়িতে ঝাড়ু পোছা করবে, টিভি দেখবে, স্বপ্ন দেখবে, শেষে ব্রিজের নিচে পচে মরে যাবে। এখন আপনি নিজেই বলুন, তাদের জীবনের লাইফলাইন তৈরি করা কোথায় অপরাধ? কেউ তো উপকৃত হচ্ছে তাদের অর্গান থেকে। আমি কোথায় ভুল করেছি? তাদের সংখ্যা অনেক বেশি, স্যার। এদের মধ্যে 2025 জন কমে গেলে কোনো পার্থক্য পড়ে না। আমি তাদের মুক্তি দিয়েছি। সিনিয়র জিজ্ঞাসা করেন, এতে বাসির কতটা হাত আছে? প্রেম বলে, এটা প্রশ্ন নয়, অন্য কিছু জিজ্ঞাসা করুন। তারপর দেখায় যে বাসির পাঠানো গুন্ডারা ছোটে লালকে কেটে পুড়িয়ে ফেলছে। প্রেমকে জেলে পাঠানো হয়, কিন্তু তার শুধু এই চিন্তা ছিল যে তার অনুষ্ঠানটি ছুটে যাবে। পুলিশ স্টেশনে লাগানো টিভিতে সেই অনুষ্ঠানটি চলছিল, সেখানে যে মহিলা খেলছিল সে জিতে যায়। প্রেম খুব খুশি হয়, কারণ সে অনুষ্ঠানটি নিয়ে খুব পাগল ছিল। প্রেম সেই বাড়িতে একটি জায়গা দেখায় যেখানে সে চুমকির লাশ গর্ত করে পুঁতে রেখেছিল। সে খুব সহজে বলছিল, জেন মৃত ব্যক্তির লাশ নয়, কোনো গুপ্তধন। তারপর বাড়ির পাশের নর্দমায় কিছু আবর্জনা বের করা হয়, যেখানে অনেক কঙ্কাল পাওয়া যায়। পাণ্ডে খুব রেগে যাচ্ছিল, কিন্তু প্রেম সব সহজে বলে যাচ্ছিল, কোনো সুযোগই দিচ্ছিল না যে পাণ্ডে তার উপর রাগ প্রকাশ করতে পারে। হয়তো মারত, পিটাত, কিন্তু তাতেও কোনো প্রভাব হতো না। বাসিকেও গ্রেফতার করা হয়, যাদের সন্তান মারা যায় তারা রাগে সেই বাড়িটি ভেঙে ফেলে। বাসির অনেক উপরে পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা ছিল, তাই লোকেরা তাকে ছাড়ানোর চেষ্টা করছিল। তার সূত্র লাগার পর পাণ্ডেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই কেসটি এখন আইবিআইয়ের হাতে, যিনি বাসিকে আগে থেকেই চিনতেন। তাই সবকিছু তার হিসাবেই হচ্ছিল। জওহর মিডিয়ার সামনে সব দোষ প্রেমের উপর চাপিয়ে দেয় এবং বাসিকে নির্দোষ বলে। পাণ্ডে যখন এই খবর দেখে, তখন সে সিনিয়রের কাছে প্রেমের সাথে দেখা করার অনুরোধ করে এবং তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়। পাণ্ডে তাকে বলে, তুমি যে অর্গান বিক্রি করে ছোটে লালের হাতে টাকা পাঠিয়েছিলে, সেই টাকা বাড়িতে পৌঁছায়নি। কারণ ছোটে লাল আর নেই। প্রেম বলে, আমার পাপাজি আমাকে এখান থেকে বের করে নেবেন। পাণ্ডে বলে, তোমার পাপাজি সব দোষ তোমার উপর চাপিয়ে দিয়েছেন, এখন তারা তোমাকে বাঁচাবেন না। এখন বলো যে তারা তোমার পাপাজি এই কাজে জড়িত ছিলেন। প্রেম একটি ডিভিডির উল্লেখ করে, যেখানে সব সত্য ছিল এবং সেই ডিভিডি তার গ্রামের তার স্ত্রীর কাছে ছিল। পাণ্ডে প্রেমের গ্রামে যাচ্ছিল, তখন জুনিয়র পাণ্ডেকে বলে, আপনি আবার এই ঝামেলায় কেন পড়ছেন, স্যার? যাচ্ছেন ঠিক আছে, কিন্তু ফেঁসে যাবেন না, ফিরে আসবেন। পাণ্ডে প্রেমের স্ত্রীর সাথে দেখা করে, তার স্ত্রী একটি ডিভিডি দেয়, যার উপর লেখা ছিল সদাবহার তরণে। পাণ্ডে সেই ডিভিডি চালায় এবং তাতে সব রেকর্ড ছিল যা বাসি এবং প্রেম সবাইকে জোর করে যা করত, তা দেখে পাণ্ডে হতবাক হয়ে যায় যে তারা কতটা নৃশংস। পাণ্ডে যখন বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু কোনো বাস আসছিল না। তখন একটি গাড়ি আসে, সে লিফট নেয়। গাড়িতে ছিল সেই গুন্ডারা যারা ছোটে লালকে মেরেছিল। তারা পাণ্ডেকে একটি ছবি দেখায় এবং বলে, আমরা এর খোঁজ করছি। ছবিটি পাণ্ডেরই ছিল। পাণ্ডে সবকিছু বুঝতে পারছিল, তখনই তারা হঠাৎ আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তারপর ডিভিডি ভেঙে ফেলে দেয়। গল্পটি 6 মাস এগিয়ে যায়, যেখানে দেখানো হয় আরবিআই বাসিকে ক্লিন চিট দিয়েছে এবং প্রেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ বাসি বেঁচে গেল, প্রেমকে পুরোপুরি ফাঁসিয়ে। তারপর দেখানো হয় পাণ্ডের জুনিয়রকে, যে এখন সিনিয়র হয়ে গেছে।
অর্থাৎ পাণ্ডে কোথায় যাচ্ছে তার খবর এই জুনিয়রই দিয়েছিল এবং সে জওহরের সাথে হাত মিলিয়েছিল। সে তাদের চামচা হয়ে প্রমোশন পেয়েছে। আমরা দেখি যে পুলিশ স্টেশনে পাণ্ডের মিসিং পোস্টার লাগানো আছে, অর্থাৎ তার লাশও পাওয়া যায়নি এবং কেউ জানে না তার সাথে কি হয়েছে। একজন জুনিয়র অফিসার ছিল যে পাণ্ডের চলে যাওয়ায় খারাপ অনুভব করছিল। সে খবরের কাগজে দেখে যে ৩ জন গুন্ডা ধরা পড়েছে যাদের সন্দেহ করা হচ্ছে যে তারা পাণ্ডেকে গায়েব করেছে। সে এই খবর দেখে খুশি হয়। তারপর তার বাড়ির বাইরে কেউ একটি পার্সেল রেখে যায় যার মধ্যে একটি ডিভিডি ছিল, যার উপর লেখা ছিল আবারও সাদা বহার তরণে। অর্থাৎ কেউ চেয়েছিল সত্য প্রকাশিত হোক, কিন্তু কে তা জানা যায়নি। এখন এই ডিভিডি হবে বাসির বিরুদ্ধে প্রমাণ এবং তারপর এই গল্পের সাথে সিনেমাটি এখানেই শেষ হয়। সুতরাং বন্ধুরা, যে গল্পটি আপনি শুনেছেন তা সত্য ঘটনাগুলির উপর ভিত্তি করে। অর্থাৎ আপনি যা দেখেছেন তা সবই বাস্তবে ঘটেছিল। এই সিনেমাটি ২০০৬ সালে ঘটে যাওয়া হৃদয়বিদারক নিথারি কেসের উপর ভিত্তি করে। এই সিনেমায় প্রেমের চরিত্রটি যেভাবে দেখানো হয়েছে ঠিক তেমনি হয়, যেমন তারা বাচ্চাদের সাথে জোর করে খারাপ কাজ করে। তারা খুবই নিরুদ্বেগ থাকে কারণ তারা জানে যে এই সিস্টেম কিভাবে কাজ করে। তারা জানে যে যাদের সাথে খারাপ কাজ করা হয়েছে তারা সাধারণ মানুষ, যাদের কোনো ক্ষমতা নেই। তাই বন্ধুরা, সব সময় সাবধানে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে খবর পৌঁছে যায়। বাকি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।